একই সঙ্গে মনে রাখতে হবে যে একটু দৃঢ়তার সঙ্গে দাঁড়ালে আমাদের ইতিহাসে এমন অজস্র উদাহরণ আছে যেখানে হাত পাতলে হয়তো কোনো কোনো উপায় হাতে আসতে পারে এবং তাকে আমার সময়ের মতো করে রূপান্তরিত, সম্প্রসারিত ও বিস্তৃত করতে হবে। তা প্রাদেশিকতা নয়, তা আমার আত্মকে স্বীকার করে আমার আত্মের সাপেক্ষে অন্য আত্মের সঙ্গে সমবায় সম্পর্ক তৈরি করা। আমি শেষ করব দুই বাংলার আশ্চর্য একটা জোড়ের গল্প বলে। মনে রাখবেন যে ঊনবিংশ শতাব্দীতে যখন একদিকে বাংলা গদ্যের নতুন আধুনিক এক রূপের বাঙালিয়ানা তৈরি হচ্ছে, তার পাশাপাশি রামকৃষ্ণ কথামৃতর মতো একটা পাঠ্য তৈরি হয়ে উঠছে। সেটা আমার কাছে শুধু ধর্মগ্রন্থ নয়, একটা আশ্চর্য বাংলা ভাষার বই, যার জোর ওই প্রাগাধুনিক পর্বের ভাষার জোর সেটা আধুনিক পর্বে ঢুকে পড়ছে। এবং বিবেকানন্দের মতো, যিনি একেবারে বহুভাষী, কসমোপলিটন, তিনি পর্যন্ত ওই ভাষার কাছে আঁচল পাচ্ছেন, অঞ্জলি পাচ্ছেন। ফলে এই ধারাটা কিন্তু আছে, রয়েছে, আমরা যেন ভুলে না যাই। জাগরিক কাছে জাগরিক, হ্যাঁ, এখন এই যে অংশটার কথা হচ্ছে যে ভেতরের যে সংকট, এখন মুশকিল হচ্ছে যে ভেতরের সংকটটা আমার মাঝে মাঝে কোথাও মনে হয় যে বাইরের সংকটের থেকে বেশি বিপজ্জনক। কারণ বাইরের সংকটকে অনেকটা প্রতিহত করা যায় বা অনেকটা মোকাবিলা করে নেওয়া যায় যদি ভেতরটা মজবুত থাকে। এবার ভিতরটাই যদি ক্ষয়িষ্ণু হয় তাহলে তো ভরাডুবি অনিবার্য। এখন যে গাছের শেকড় শক্ত সে ঝড় সামলাতে পারে, যার শেকড় দুর্বল সে ঝড় সইবে কি করে? এখন প্রশ্ন হচ্ছে যে শেকড়টা দুর্বল হলো কি করে, আর শেকড়টা যে দুর্বল হয়েছে সেটা বোঝাই বা যাচ্ছে কি করে? এইটা এমনিতে খুবই একটা বড় এবং জটিল বিষয়ের আলোচনা, অতটা বিস্তারে যাবার সুযোগ এখানে নেই। তবে খুব সংক্ষেপে বললে একটা কথা বলাই যায়, যে মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জের দিক, একটা রাজনৈতিক চ্যালেঞ্জের দিক, আরেকটা হচ্ছে সাংস্কৃতিক এবং আমি বিশেষ করে এই সময়ের নিরিখে দাঁড়িয়ে বলবো প্রযুক্তিগত চ্যালেঞ্জের দিক। রাজনৈতিক চ্যালেঞ্জের দিকটা আমরা অলরেডি অনেকটা আলোচনা করে ফেলেছি, ফলে সেখানে আর আমি পুনরাবৃত্তিতে যাব না। অর্থনৈতিক চ্যালেঞ্জের দিকটা শ্রমিকরা একরকম ভাবে তুললেন যে এই রাজ্যের একটা কর্মসংস্থানের সমস্যা আছে, রাজ্য থেকে বাইরে কাজ খুঁজতে যাওয়ার প্রয়োজন, প্রবণতা দুটোই বেড়েছে। কিন্তু বাঙালি তো সেই বাঙালি তো ব্রিটিশ আমলে বাঙালি তো প্রথম কালো বাড়ি পেরিয়ে বিলেতে যাওয়া শুরু করেছিল। তো কাজ খুঁজতে বাইরে যেতে হবে বা পড়াশোনা করতে বাইরে যেতে হবে বা চাকরি করতে বাইরে যেতে হবে, এইটা যে এই প্রথম বাঙালি জানতে পারছে বা এটা বাঙালি অভিজ্ঞতার মধ্যে ঢুকছে এমন তো নয়। তো বাইরে কাকে যেতে হচ্ছে তার জন্য তার আত্মপরিচয়ের অহংকার একেবারে ধসে যাবে, এইটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া একেবারেই নয়। সেটা যখন ঘটে তখন বুঝতে হবে যে সেটা আসলে একটা সমাজ মনের সমস্যার দিক, সেটা শেকড় দুর্বল হওয়ার দিক এবং সেটা আত্মবিশ্বাসের অভাবের দিক। এইটা কেন হলো এটার তো এক কথায় উত্তর নেই, এক কথায় উত্তর হয়ও না। একটা এত বড় প্রবণতা যখন তৈরি হয় তার কোনো ওরকম এক কথার উত্তর হয় না। কিন্তু আমি একটু সরলীকরণের ঝুঁকি নিয়েও একটু সাহস করে একটা তিক্ত কথা আমার মনে হয় বলা হয়। সেটা হচ্ছে এই তথাকথিত উন্নয়নের ঝাঁচকচকে জৌলিসে না বাঙালির চোখটা একটু ঝলসে উঠেছে। বাঙালি নিজে যত না গরিব তার থেকে বেশি গরিব মনে করতে শিখেছে নিজেকে। একটা শহর কতটা উন্নত
সেটা এখন বাঙালি স্কাই ক্যাপারের সংখ্যা কত, রাস্তায় কটা দামি গাড়ি দেখা যাচ্ছে, সাততারা হোটেল কটা আছে, মোটা মাইনের চাকরি কটা আছে, এই দিয়ে মাপতে শিখেছে। ভারতের যেসব মেট্রো শহর এখন বাঙালির চোখের মণি, তাদের চেয়ে এখনো এখনো অনেক কম খরচে বাংলায় জীবন ধারণ করা যায়। বাড়ি ভাড়া কম, গাড়ি ভাড়া কম, খাবারের দাম কম, কিন্তু এইগুলো বাঙালির কাছে আসলেই আর আদরের বিষয় নয়, এইগুলো আর অহংকারের বিষয় নয়। ওই যে বিদ্যাসাগরের দুটি চাদর, ওই স্পর্ধার জায়গাটা কোথায় যেন একটু কমে গেছে। ওই যে বলছিলাম যে পয়সাওয়ালা লোকের যে পণ্ডিত মানুষের সম্মান বেশি ছিল, সেই মনটা কোথাও একটু মরে গেছে। আর এবং আজ বাঙালিকে বোকা বানানো খুব সহজ হয়ে গেছে, যেটা কিন্তু অতীতে এতটা সহজ ছিল না। ক্ষমতাশালী লোকজন, পয়সাওয়ালা লোকজন, পরাক্রমী মিডিয়া যা বোঝাতে চায় বাঙালি অতি সহজে সেগুলো বুঝে ফেলে। কেউ একজন ধুয়ো তুললেন, ভোটার লিস্টে 1.5 কোটি রোহিঙ্গা আছে, বাঙালি চোখ কপালে তুলে বলতে শুরু করলো, দেখেছো কি কাণ্ড। এতজন বাঙালি রাজ্যের বাইরে মার খাচ্ছেন, প্রাণ দিচ্ছেন, হেনস্থা হচ্ছেন, পুশব্যাকের শিকার হচ্ছেন, এক অর্থে দেখলে এরা তো প্রত্যেকের ভাষা শহীদ। আমরা সেখানে কি করছি? কিছুই করছি না, কারণ আমাদের নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতির প্রতি মায়াই চলে গেছে, অহংকারই চলে গেছে। কোনো বাংলা বিজ্ঞাপনে এখন আর সুস্বাদু শব্দটা খুঁজে পাবেন না, দেখবেন লেখা আছে স্বাদিষ্ট। অমুক জিনিসটা এখানে পাওয়া যায়, পাওয়া যায় কথাটা আর লেখা হয় না, লেখা হয় উপলব্ধ। আমরা পরিচ্ছন্নতাকে স্বচ্ছতা বলে ডাকতে শিখেছি। বাঙালি মেয়ের নাম বাঙালিরাই উচ্চারণ করছেন শ্বেতা, মীনাক্ষী। কোথা থেকে আসছে এগুলো? আসছে অনুকরণ প্রিয়তা থেকে। অনুকরণ প্রিয়তা কোথা থেকে আসছে? আত্মমর্যাদার অভাব থেকে। আত্মমর্যাদার অভাব কোথা থেকে আসছে? হীনমন্যতা থেকে। আর হীনমন্যতা কোথা থেকে আসছে? বাংলা কেন গুজরাট হলো না, এই আক্ষেপ থেকে। খুব তিক্ত কথা বলে ফেললাম। বাঙালিয়ানার ঐতিহ্যের কথা যদি মনে রাখি, তাহলে কিন্তু এইরকম একটা সময় বাঙালিরই দাপট দেখানোর কথা ছিল সব থেকে বেশি। আমি ভোটের ময়দানে দাপটের কথা বলছি না, বলছি সংস্কৃতির ময়দানের কথা। সংস্কৃতি আর প্রযুক্তিগত চ্যালেঞ্জের কথা বলছিলাম না, এটা খুব বড় চ্যালেঞ্জ, একটা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। বাঙালিরই এই চ্যালেঞ্জটা অনেক ভালোভাবে মোকাবিলা করার কথা ছিল। বাঙালির ঐতিহাসিক ভূমিকার কথা যদি মনে রাখি, তাহলে বাঙালির কাছে এই চাহিদাটা ছিল। ওই যে উৎকর্ষের মাপকাঠির কথা বলছিলাম,